প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। চ্যাপ্টারের নাম হচ্ছে ভেক্টর। অলরেডি আমরা একক মাত্রা মানে ইউনিট অ্যান্ড ডাইমেনশন যে চ্যাপ্টার সেটা কমপ্লিট করে এসেছি। সেই চ্যাপ্টারে আমরা বিভিন্ন রাশির, অবশ্যই ভৌত রাশির একক এবং মাত্রাগুলো নিয়ে আলোচনা করেছি। তো একটা ভৌত রাশিকে যদি মাপতে যাই বা পরিমাপটা লিখি, তাহলে দুটো জিনিস থাকলে যথেষ্ট হয়ে গেছিলো। সেটা হচ্ছে পরিমাণটা এবং তার এককটা। যেমন ধরো, বাজার থেকে আমি 10 কেজি চাল কিনে আনলাম, তাহলে কী লিখছি? 10 কেজি। দেখতে পাচ্ছ দুটো পার্ট আছে এখানে। 10টা কি বোঝাচ্ছে? 10টা বোঝাচ্ছে পরিমাণটা, আর ইউনিটটা হচ্ছে কেজি। এই 10 কেজির বদলে যদি আমি লিখতাম 10 গ্রাম, তাহলে কিন্তু পরিমাণটা মোটেও এক হতো না, পরিমাণটা কিন্তু সেক্ষেত্রে আলাদা হতো। তা এই 10 কেজি 10 গ্রামের পার্থক্য ব্যাপারটা অলরেডি আমরা আগের চ্যাপ্টারে শিখে এসেছি। এবং ভৌত রাশিকে পরিমাপের ক্ষেত্রে এই দুটো জিনিসই যথেষ্ট ছিল, একটা সংখ্যা যেটা পরিমাণটাকে বোঝাচ্ছে, আর একটা একক। কিন্তু সেখানে দিক বা ওই রকম কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করিনি। তবে আমরা এটুকুন জেনেছিলাম যে ভৌত রাশি দু রকমের, স্কেলার এবং ভেক্টর। স্কেলারের শুধু মান আছে, আর ভেক্টরের মান এবং অভিমুখ দুটোই আছে। তাহলে হঠাৎ করে আমাদের অভিমুখের প্রয়োজনীয়তা আসলো কেন? কি দরকার আমাদের এই অভিমুখের? আমরা তো দেখতে পাচ্ছি এই সংখ্যাটা আর এই এককটা দিয়েই আমরা পুরো রাশিটাকে প্রকাশ করে ফেলছি। তাহলে অভিমুখটা কেন প্রয়োজন হয়ে গেল? তো ছোট্ট একটা উদাহরণ দিই। কলকাতায় আমার এক বন্ধু, তার সঙ্গে আমি দেখা করতে যাব। তো এসপ্ল্যানেড এরিয়ায় আমি নেমেছি। আমার বন্ধু বলছে যে মনুমেন্ট থেকে, আমি কাছেই দাঁড়িয়ে আছি, মনুমেন্ট আমি দেখতে পাচ্ছি। তা ও মনুমেন্ট দেখতে পাচ্ছে। তা ধরো এই আমার মনুমেন্ট, তা ও মনুমেন্ট দেখতে পাচ্ছে, তাহলে ও কোথায় থাকতে পারে? ও এখানে এখানে এখানে, মানে চারপাশের যে এলাকা জুড়ে মনুমেন্ট দেখা যাচ্ছে, সে সব জায়গায় থাকতে পারে। একটা নির্দিষ্ট ডিস্টেন্স অবধি মনুমেন্ট দেখা যায়, তাহলে কত জায়গায় না থাকতে পারে। আবার এখানে যদি একটা বিল্ডিং থাকে, কোনো বাড়ি, তাহলে তার কোনো একটা ফ্লোরেও সে থাকতে পারে। তাহলে তাকে খোঁজাটা অবাস্তব হয়ে গেল, যে আমি মনুমেন্ট থেকে তাকে এদিকে খুঁজবো, না ওদিকে খুঁজবো, না সামনে খুঁজবো, পিছনে খুঁজবো, এপাশে ওপাশে, না বিল্ডিংগুলোর মাথায় খুঁজবো। এমনও হতে পারে সে মনুমেন্টের উপরে বসে মনুমেন্টটাকে দেখছে। অবাক ব্যাপার। তাহলে এই যে আমার বন্ধুটা আমাকে বলল যে এই তো আমি মনুমেন্ট দেখতে পাচ্ছি, তুই দেখতে পাচ্ছিস না মনুমেন্ট, তাহলে চলে আয়। তো এই কথাটা বললো, আমি তাকে খুঁজবো কী করে? অসম্ভব, খুঁজে পাওয়া সম্ভবই নয়। তাহলে ও যদি আমাকে বলতো যে মনুমেন্ট থেকে যে 10 মিটার আমি পূর্ব দিকে, না পশ্চিম দিকে, না উত্তর দিকে, না দক্ষিণ দিকে দাঁড়িয়ে আছি, 10 মিটার, এই 10টা পরিমাণটাকে বোঝাচ্ছে এখানে, যেমন একটা পরিমাণ বোঝাচ্ছিল। কিন্তু তার সাথে সাথে মিটার বলছে, হ্যাঁ, পুরো ডিস্টেন্সটাকে প্রকাশ করে ফেলছে, কিন্তু তার সাথে সাথে আরেকটা জিনিসও বলছে যে কোন দিকে, পূর্বে না পশ্চিমে, না উত্তরে, না দক্ষিণে। সেই ব্যাপারটা যখন বলে দেবে, তখন কিন্তু আমি তাকে খুব সহজেই খুঁজে পেয়ে যাব। তাহলে দেখো, আগের চ্যাপ্টারে আমরা দেখেছি রাশিকে প্রকাশ করার জন্য এই দুটো বিষয় যথেষ্ট ছিল, যে একটা সংখ্যা যেটা পরিমাণটাকে বোঝাচ্ছে, তার সঙ্গে এককটা। তো কিন্তু এখন গিয়ে তার সাথে সাথে ডিরেকশনেরও একটা গুরুত্ব চলে আসলো। তাহলে আগে ছিল নিউমেরিক্যাল ভ্যালু আর ইউনিট, এই দুটো দিয়েই আমি পুরো রাশিটাকে বোঝাতে পারছিলাম। কিন্তু এখন দেখছি না, তার সাথে আমার ডিরেকশনও লাগবে। তবে সব রাশির ক্ষেত্রে নয়। যে রাশিগুলোর ক্ষেত্রে ডিরেকশনটা লাগবে সেইগুলোই হচ্ছে ভেক্টর, যেগুলোর ক্ষেত্রে লাগবে না সেগুলো হচ্ছে স্কেলার। তবে ডিরেকশন থাকলেই যে ভেক্টর হবে তার কোনো মানে নেই। ডিরেকশনের সাথে সাথে তাকে ভেক্টর অ্যালজেব্রা, মানে ভেক্টরের যোগ বিয়োগ গুণ, এই নিয়মগুলো যদি সে মানতে পারে, তবে কার সে ভেক্টর, না হলে কিন্তু সে ভেক্টর নয়। যেমন কারেন্ট বা তড়িৎ প্রবাহ। তোমরা জানো একটা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের একটা ডিরেকশন থাকে। কিন্তু এই যে তড়িৎ প্রবাহের ডিরেকশন, এই তড়িৎ প্রবাহ রাশিটা কখনোই একাধিক তার ধরে এখানে এসে যুক্ত হলো, জাংশন তৈরি হলো, তাহলে একাধিক তার থেকে হয়তো কারেন্ট আসলো, অন্য কোনো তার দিয়ে বেরিয়ে গেল। সেক্ষেত্রে এই যে
অ্যাড হলো কারেন্টটা, এটা কিন্তু কখনোই ভেক্টরের যোগ বিয়োগ অনুসারে অ্যাড হবে না, বা কারেন্ট বিয়োগ হলে পারে ভেক্টরের বিয়োগ নিয়ম অনুসারে কারেন্ট বিয়োগ হবে না। তাহলে দেখো এই রাশিটার দিক আছে, কিন্তু সেটা ভেক্টরের যোগ বিয়োগ বা ভেক্টর অ্যালজেব্রা সেটা মানছে না, তাহলে এটাকে আমরা ভেক্টর বলতে পারি না। এই ধরনের রাশি আসলে স্কেলারও নয়, ভেক্টর নয়, এগুলোকে টেন্সার বলা হয়। তাহলে যাই হোক, আমাদের আলোচ্য বিষয় শুধুমাত্র ভেক্টর রাশি নিয়ে। তাহলে প্রথমেই বুঝে নেব যে ভেক্টর রাশিটাকে প্রকাশ করব কিভাবে। তাহলে ভেবে নিই যে স্কেলারটাকে সহজে কী করে প্রকাশ করা যেতে পারতো। দেখো, এটা স্কেলারকে প্রকাশ করার জন্য একটা দাগ টানাই যথেষ্ট। কেমন? ধরো আমার উচ্চতা, না এইটুকুন দাগ ধরো 1 মিটারকে ফুটে আসি, 1 ফুটকে প্রকাশ করে। তাহলে কারোর হাইট যদি 6 ফুট হয়, তাহলে 1 2 3 4 5 6, দেখো এখান থেকে এইটুকুন দাগ কিন্তু তার হাইটটাকে প্রকাশ করে দিচ্ছে। সেই রকমই কারোর ভর ধরো 1 কেজি, আমরা দেখলাম যে এইটুকুন দাগ 1 কেজিকে প্রকাশ করছে। কারোর ভর 1 কেজি বলছি, ধরো কারোর ভর 10 কেজি, তাহলে এইটুকুন দাগ ধরো 1 কেজি প্রকাশ করছে, তাহলে এর 10 গুণ দাগ টানতে হবে বড়, তাহলে সেই দাগটা কাকে প্রকাশ করবে? 10 কেজিকে। তাহলে দেখো, স্কেলার কোয়ান্টিটিকে প্রকাশ করার জন্য একটা দাগ টানাই যথেষ্ট, সে যে রকমেরই স্কেলার কোয়ান্টিটি হোক না কেন। কিন্তু ভেক্টর কোয়ান্টিটিতে তো শুধু দাগ দিলে হবে না, কারণ এর ডিরেকশনও আছে। তো ভেক্টর কোয়ান্টিটিকে প্রকাশ করব কী করে? প্রথম কথা, একটা দাগ দেব এবং দাগের মাথায় অবশ্যই অ্যারো দেব। তাহলে একটা তীর চিহ্ন দিয়ে কিন্তু আমি ভেক্টরকে প্রকাশ করছি। এবার এই যে বিন্দু থেকে দাগটা শুরু হচ্ছে সেটা হচ্ছে ভেক্টরের আদি বিন্দু, যেটা আমি এখানে এ দেখিয়েছি, আর যেখানে শেষ হচ্ছে সেটা হচ্ছে অন্তিম বিন্দু, আমি বি দেখিয়েছি। তো বুঝতেই পারছো, এই এ বি রেখার যে দৈর্ঘ্য সেটার দ্বারা ভেক্টরটার মানটা প্রকাশিত হয়েছে। আর তীর চিহ্ন বোঝাচ্ছে যে এর ডিরেকশন আছে। এই তীর চিহ্ন কিন্তু বোঝাচ্ছে না যে এই দিকে ডিরেকশন, তা নয়, তীর চিহ্ন বোঝাচ্ছে যে এর ডিরেকশন আছে। তাহলে মান বোঝাচ্ছে এবি দৈর্ঘ্যের দ্বারা, আর তীর চিহ্ন বোঝাচ্ছে এর ডিরেকশন আছে। তাহলে সবে মিলে হয়ে গেল একটা ভেক্টর যার মান এবি রেখার দৈর্ঘ্য এবং তীর চিহ্ন আছে থেকে বুঝতে পারলাম যে এর দিকও আছে। তবে এখান থেকে বুঝতে পারছি না যে দিকটা কোন দিক, সেটা পরে আমরা ভাববো। তো এটাকে লিখবো কী করে? লেখার নিয়ম হচ্ছে এই যে আদি বিন্দু বললাম যেখান থেকে শুরু হয়েছে সেটাকে আগে লেখা, আর অন্তিম বিন্দু যেটা সেটাকে পরে লেখা, লিখে মাথায় তীর চিহ্ন দেওয়া। তা তুমি হয়তো ভুল করে এরাম লিখে ফেললে, অন্তিম বিন্দুটাকে আগে লিখে ফেললে, আদি বিন্দুটাকে পরে লিখে ফেললে, দিয়ে বুদ্ধি করে ভাবলে যে মাথার তীর চিহ্ন তাহলে উল্টে দিই, তাহলেই তো হয়ে গেল। না, এটা বুদ্ধিটা ভালো, কিন্তু এটা প্রকাশভঙ্গি নয়। তুমি এটা করেছো ভালো, কিন্তু এভাবে প্রকাশ করার নিয়ম নেই। তাহলে সবসময় কীভাবে প্রকাশ করব? আদি বিন্দুকে আগে লিখব, অন্তিম বিন্দুকে পরে লিখব, মাথায় তীর চিহ্ন দেব। কোথাও কোথাও বা উঁচু হায়ার ক্লাসের বইয়ে তুমি হয়তো এরম পাবে যে এবি লিখে মাথায় শুধু দাগ দেওয়া হলো, বা এবিটাকে একটু বোল্ড করে লেখা হলো, এরকম বোল্ড করে লেখা হলো। সেভাবেও ভেক্টর কোয়ান্টিটিকে প্রকাশ করা যায়, তবে এগুলো এখন ছোট ক্লাসে আমরা ফলো করব না। আমরা এইভাবেই লিখব, এবি মাথায় তীর চিহ্ন। তাহলে আশা করি একটা ভেক্টরকে কীভাবে প্রকাশ করা হলো বোঝা গেল। আবার তুমি যদি এবি লেন্থটাকে ধরো তুমি স্মল এ দিয়ে প্রকাশ করলে, এবি লেন্থটা, এবি সমান কি, এবি লেন্থটা সমানই ধরো স্মল এ করলে, দিয়ে তুমি বললে এটা স্মল এ মাথায় ভেক্টর চিহ্ন, সেভাবে প্রকাশ করতে পারো। সেভাবে আমরা পরে প্রকাশ করব। তো যাই হোক, প্রকাশভঙ্গি আমি তোমাদের বলে দিলাম। এবার ভেক্টর সম্বন্ধীয় কিছু বিষয়তে আসি। প্রথমে চলে আসি সমান ভেক্টর। কাদেরকে বলবো সমান ভেক্টর? ধরো এ একটা ভেক্টর, আদি বিন্দু এ, অন্তিম বিন্দু বি, এবি। আর একটা ভেক্টর দেখো আমি আঁকছি কিন্তু এর সমান্তরালে, এটা ধরো সিডি ভেক্টর। খেয়াল করো, এই এবি এই লেন্থটা আর সিডি এই লেন্থ দুটো কিন্তু সমান। আবার এ থেকে বি এর যে দিক আর সি থেকে যে ডি এর দিক সেটা কিন্তু একই, সেম ডিরেকশন। তাহলে ভেক্টর দুটো মানে সমান, পরস্পর সমান্তরাল তো অবশ্যই, আবার দিক কি, সেম ডিরেকশন, একই দিক। তখন গিয়ে আমি বলবো এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু সি ডি ভেক্টর, মানে এরা সমান ভেক্টর। তাহলে ভেক্টর কোয়ান্টিটির ক্ষেত্রে শুধুমাত্র মান সমান হলেই তারা সমান হয়ে যায় না, মান সমানের সাথে সাথে দিকটাও কিন্তু সেম হতে হয়, তবেকার গিয়ে আমরা তাদের সমান ভেক্টর বলতে পারবো। এরপরে
চলে আসি বিপরীত ভেক্টর। সেটা কেমন দেখো, ধরো এই একটা ভেক্টর, আগের মতোই নাম দিলাম এবি। আর ধরো আর একটা ভেক্টর আমি আঁকছি এখানে সিডি, তীর চিহ্ন কিন্তু এদিকে দিয়েছি। তাহলে খেয়াল করো এখানে কি হচ্ছে, এ বি সমান সিডি, মানে এদের যে মান ভ্যালুটা সমান, এ বি আর সিডি কিন্তু সমান। কিন্তু দিক দেখো, দিক আলাদা নয় দিকটা কি বিপরীত। মানে এ বি যেদিকে, সিডি ঠিক তার উল্টো দিকে, দিকটা হতে হবে একদমই অপোজিট ডিরেকশানে, বিপরীত। তখন গিয়ে এদের একে অপরের বিপরীত ভেক্টর আমরা বলবো। তাহলে মান সমান দিক আলাদা হলে কখনোই বিপরীত ভেক্টর নয়, মানটা সমান হতে হবে, তার সাথে দিকটা হতে হবে বিপরীত। তাহলে দেখো সমান ভেক্টরের বেলাতেও ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল, আবার বিপরীত ভেক্টরের বেলাতেও ওদের ক্রিয়ারেখাগুলো কিন্তু সমান্তরাল, কিন্তু আবার মানও সমান। দেখো অনেক সিমিলারিটি আছে, মানটাও সমান, কিন্তু আলাদা কোথায়, সমান ভেক্টরের বেলায় দিক দুটো ছিল একই, আর বিপরীত ভেক্টরের বেলায় একজনের থেকে অপরের দিক কি বিপরীত। তখন গিয়ে আমরা কি লিখব, তখন গিয়ে লিখব এ বি ভেক্টর ইজ ইকাল টু মাইনাস সিডি ভেক্টর। এই মাইনাস সাইনটা কি বোঝাচ্ছে, যে দিকটা বিপরীত। নেক্সট টপিক, এক রেখীয় ভেক্টর। কেমন দেখো, ধরো এই একটা ভেক্টর, নামটা পরে দিচ্ছি, আবার এর ওপরেই আরও একটা ভেক্টর, আবার আর একটা ভেক্টর আঁকছি, দেখো এর সমান্তরাল কিন্তু অন্যদিকে, আবার একটা একই দিকে আঁকলাম। তাহলে এই যে সব কটা ভেক্টর আঁকলাম সবাই কিন্তু এক রেখীয় ভেক্টর। তার মানে কি, মানে সমান হতেও পারে, নাও হতে পারে, দিক একই হতে পারে অথবা বিপরীত হতে পারে। মান সমান হতেও পারে, নাও হতে পারে, দিক একই হতে পারে অথবা বিপরীতও হতে পারে, আবার ক্রিয়ারেখাটা সেম হতে পারে, আবার আলাদাও হতে পারে। তাহলে এদের মধ্যে সিমিলারিটি কি, এরা সবাই সমান্তরাল, এদের ক্রিয়ারেখাগুলো পরস্পর সমান্তরাল। তবে এই সব ভেক্টরগুলো হলো এক রেখীয় ভেক্টর। তাহলে এক রেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর মানেই যে তারা একই রেখা বরাবর ক্রিয়াশীল হবে তা কিন্তু নয়, তারা পরস্পর সমান্তরাল হলেই তাদেরকে একরেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর বলতে পারি। এরপরে ধরো একতলীয় ভেক্টর। তো আমার এই পৃষ্ঠাটাই তো একটা তল, এই তলে তুমি এদিকে ওদিকে সেদিকে যেদিকে ইচ্ছা ভেক্টর আঁকো, সমান হোক অসমান হোক, মানে ছোট হোক বড় হোক, যাই আঁকো, সব ভেক্টরগুলো কি এই পৃষ্ঠার তলেই সীমাবদ্ধ। তো তখন গিয়ে এদেরকে আমরা কি বলবো না, একতলীয় ভেক্টর। এরপরে চলে আসি একক ভেক্টর বা ইউনিট ভেক্টরে। ইউনিট ভেক্টর কি, সেই একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। দেখো আমি আবার সেই পুরনো গল্পেতেই ফেরত আসি। ধরো এই রেখাটা প্রকাশ করছে কোনো কিছুর লেন্থকে বা দৈর্ঘ্যকে। ধরো এই দৈর্ঘ্যটা ধরে নিলাম 3 মিটার। তাহলে সেখান থেকে এই যে লেন্থ মাপার যে এককটা, সেটা বার করব কি করে? সহজ কথা, এই দৈর্ঘ্যটাকে সমান 3 ভাগে ভাগ করো, প্রত্যেকটা অংশই হয়ে গেল 1 মিটার। অর্থাৎ একক দৈর্ঘ্য বলতে এইটুকুন দৈর্ঘ্যকে বোঝাবে। তাহলে কিভাবে সেটা বার করলাম? মোট কথা, যত মিটার দৈর্ঘ্য মানে ওর যে মান, যে ভ্যালু, সেটা দিয়ে ওকে ভাগ করলাম, দিয়ে যেটা পেলাম সেটাই হচ্ছে সেই বিষয় মাপার একক বা ইউনিট। ঠিক সেই রকমেরই একক ভেক্টরকে কী করে পাবো? এখানেও তাই মান দিয়ে ভাগ করতে হবে। তাহলে ধরো এই একটা ভেক্টর এ বি, আদি বিন্দু এ, অন্তিম বিন্দু বি। তাহলে এটাকে প্রকাশ করব কি করে? এ বি লিখে মাথায় ভেক্টর চিহ্ন। তাহলে এই যে ভেক্টর, তার দিকে, এই ভেক্টর যেদিকে, সেদিকে একক ভেক্টরটা কি, সেটাকে সোজা কথা সেটাকে বের করব কি করে না, এই এ বি ভেক্টরকে তার মান মানে তো এই রেখাটার দৈর্ঘ্য এ বি দিয়ে ভাগ করতে হবে। আবার মানকে আরেকভাবেও লেখা যায়, সেটা আমি দেখাচ্ছি। এ বি ভেক্টর বাই এ বি ভেক্টর দিয়ে তার দুই দিকে মড নিয়ে নাও। এই মড নেওয়া মানে এ বি ভেক্টরের মানকে বোঝানো। তাহলে শুধু এ বি লিখলেও হবে, মড এ বি লিখলেও হবে। তাহলে ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা ভেক্টরটা যে অভিমুখে, সেই অভিমুখে
একক ভেক্টর পাচ্ছি। তাহলে কি বুঝলাম? একক ভেক্টর কি? একক ভেক্টর হচ্ছে কোনো একটা নির্দিষ্ট দিকে এমন একটা ভেক্টর যার মান হচ্ছে একক। তা সেই রকমেরই এবি ভেক্টরের দিকে একক ভেক্টরটাকে পাবো কী করে? না, এবি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করতে হবে। একক ভেক্টরকে প্রকাশ করি আমরা এভাবে, এবি লিখব কিন্তু মাথায় একটা ক্যাপ দেব। তাহলে একক ভেক্টরের বেলায় মাথায় এরকম তীর চিহ্ন বা অ্যারো দিই না, তার বদলে এরকম ক্যাপ দিই। তাহলে এবি ক্যাপ কি? এ থেকে বি, মানে এবি অভিমুখে বা এবি ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর। তা সেটাকে বের করব কী করে? না, এবি ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করব। মানটাকে আমরা এভাবেও লিখতে পারি। এখান থেকে একটা জিনিস দেখি, তাহলে এবি ভেক্টর সমান কী দাঁড়াচ্ছে? এবি ভেক্টর সমান দাঁড়াচ্ছে এবি, এখান থেকে পাচ্ছি এবি গুণিত এবি ক্যাপ। তার মানে দেখো, একটা ভেক্টরের দুটো পোর্শন, একটা হচ্ছে তার মান আর একটা একক ভেক্টর। এই একক ভেক্টরটা কী বোঝাচ্ছে? ওর দিকটাকে বোঝাচ্ছে। আমরা তো অলরেডি পেয়ে গেছি যে একটা ভেক্টরের কে প্রকাশ করতে গেলে মানটাও লাগবে আবার দিকটাও লাগবে। তো এখান থেকে সেটা বুঝতে পারলাম। তাহলে দিক বোঝাচ্ছে কাকে? না, ওই একক ভেক্টরটাকে। তাহলে ভেক্টরের মধ্যে দুটো অংশ আছে, একটা অংশ তার মানকে বোঝাচ্ছে আর একটা অংশ তার দিককে বোঝাচ্ছে। এই দুটো মিলেই পুরো ভেক্টরটা। তাহলে আশা করি একক ভেক্টরের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এবার ধরো আমি দুটো সমান ভেক্টরের মধ্যে বিয়োগ করছি। ধরো এবি একটা ভেক্টর, তার থেকে সিডি ভেক্টরটা বিয়োগ করছি। তো এবি ভেক্টর আর সিডি ভেক্টর সমান ভেক্টর। এবি ভেক্টর আর সিডি ভেক্টর সমান ভেক্টর হলে কি লেখা যায় অলরেডি আমরা জেনেছি, এবি ভেক্টর সমান সিডি ভেক্টর লেখা যায়। তাহলে এখান থেকে বুঝতে পারছো এবি ভেক্টর মাইনাস সিডি ভেক্টর করলে কি হবে? না, কিছু থাকবে না, জিরো হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে যে স্কেলারগুলোর মধ্যে যোগ বা বিয়োগ করলে যেমন স্কেলার পাওয়া যায়, সেরকম ভেক্টরের মধ্যে যোগ বা বিয়োগ করলে কিন্তু ভেক্টরই পাওয়া যাওয়ার কথা। তো তাহলে এখানে জিরো কি করে লিখি? জিরো তো স্কেলার রাশি। তো সেই কারণে জিরো লেখা উচিত নয়, এটা লেখা উচিত জিরোর মাথায় ভেক্টর চিহ্ন। এবং এটাকে আমরা কি বলি? নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর। তাহলে অকার্যকর ভেক্টর বা নাল ভেক্টর বা শূন্য ভেক্টর কি? বলছে যে ভেক্টরের আদি বিন্দু আর অন্তিম বিন্দু সেম। তার মানে কি? ওই যে ভেক্টরের যে দৈর্ঘ্যটা, যেটা ওর মানকে প্রকাশ করছিল, সেই মানটা নেই, মানটা জিরো। এই যেমন এই ভেক্টরটা আদি বিন্দু এ, অন্তিম বিন্দু বি, তাহলে এ বি রেখাটাই তোর মানকে প্রকাশ করছিল। এখানে কি আদি বিন্দু অন্তিম বিন্দু সেম বিন্দু, তাহলে মানটা কি হয়ে গেল? জিরো হয়ে গেল। তো সেই ভেক্টরটাকে আমরা কি বলি? শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর। তার একটা ব্যবহার ওপরে দেখতে পাচ্ছ, দুটো সমান ভেক্টরের বিয়োগফলটা কী হবে? ভেক্টরই হবে, কিন্তু সেটা তো সমান ভেক্টর দুটো, তাহলে বিয়োগ করে তো জিরো পাওয়ার কথা। জিরো নয়, এখানে কি লিখতে হবে? জিরো ভেক্টর। এরপরে আমরা আরও কয়েকটা জায়গায় এই শূন্য ভেক্টর বা নাল ভেক্টরের ব্যবহার দেখব, সেগুলো ক্রমশ প্রকাশ্য, তো পরে সেগুলো আলোচনা করব। তো আজকে আমরা খুব সহজে দেখে নিলাম যে ভেক্টরের প্রয়োজনীয়তা কী, ভেক্টরকে কী করে প্রকাশ করতে হয়, এবং কতগুলো ভেক্টর নিয়ে আলোচনা করলাম, যে সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, তারপরে একরেখীয় ভেক্টর, একতলীয় ভেক্টর, তারপরে একক ভেক্টর বা ইউনিট ভেক্টর, এবং সবশেষে আমরা শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর সম্পর্কেও জানতে পারলাম। তো আরও অনেক বিষয় আলোচনা হবে, এটা একদম প্রাথমিক বিষয়, এইগুলো ভালো করে বুঝে নাও। তারপরে আমরা আরও কয়েক রকমের ভেক্টর, সেগুলো নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে এরপরে ভেক্টরের যোগ, বিয়োগ, গুণ, এগুলো নিয়ে আমরা পরপরে আলোচনা করব। তো আজকের ক্লাসটা এখানেই শেষ। ভালো করে ভিডিও দেখে নাও এবং পরবর্তী ক্লাসের জন্য তোমরা প্রস্তুত থেকো। সকলে ভালো থেকো, এখানেই ক্লাসটা শেষ করছি।